22 নভেম্বর 1963 আমেরিকার ইতিহাসে এক কালো দিন। একটি খোলা গাড়ি, উল্লসিত জনতা আর কয়েক সেকেন্ডের মধ্যে নীরবতা। তারপর গুলির শব্দ কেঁপে ওঠে ডালাস শহর। এই কয়েক মুহূর্তে কেবল একটি প্রেসিডেন্টের জীবন শেষ হয়নি, কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। আজ আমরা ফিরে যাব সেই দিনে, জন এফ কেনেডির হত্যা রহস্যময় যাত্রায়। জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট। 1961 সালে মাত্র 43 বছর বয়সে দায়িত্ব নেন। তিনি ছিলেন এক তরুণ ক্যারিসমেটিক নেতা, যিনি আমেরিকাকে নতুন সীমাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তার ব্যক্তিত্ব ছিল এমন যে বিশ্বজুড়ে তাকে আশার প্রতীক বলা হতো। কিন্তু কেনেডির প্রশাসন ছিল না ঝামেলাহীন। ঠান্ডা যুদ্ধ, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, সোভিয়েত ইউনিয়নের সাথে উত্তেজনা এবং ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়া, এসব নিয়ে তার শত্রু তৈরি হচ্ছিল প্রতিদিন। অভ্যন্তরীণভাবেও তিনি বিতর্কের কেন্দ্রে ছিলেন। মাফিয়ার সঙ্গে সম্ভাব্য সম্পর্ক, সিআইএর গোপন অপারেশন, এমনকি আমেরিকার নিজস্ব শক্তিশালী গোষ্ঠীর রোষ। তবুও আমেরিকার সাধারণ মানুষ তাকে ভালোবাসত। তার স্মার্ট লুক, আত্মবিশ্বাসী ভাষণ, এই মনোভাব তাকে তরুণ প্রজন্মের আইকনে পরিণত করেছিল। 1963 সালের শেষের দিকে কেনেডি পুনর্নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন। টেক্সাস ছিল রাজনৈতিকভাবে বিভক্ত, ডেমোক্রেটদের জন্য গুরুত্বপূর্ণ রাজ্য, কিন্তু এখানে কঠোরপন্থী, ডানপন্থী এবং প্রেসিডেন্ট বিরোধী গোষ্ঠীর আধিক্য ছিল অনেক। ডালাস শহর বিশেষভাবে উত্তপ্ত ছিল। প্রেসিডেন্টের সফরের আগে স্থানীয় সংবাদপত্রে তার বিরুদ্ধে প্রচারণা চালানো হয়। কিছু সংবাদপত্রে এমনকি লেখা হয়েছিল, আমরা জানি আপনি কমিউনিস্টদের বন্ধু। 22 নভেম্বর কেনেডি তার স্ত্রী জ্যাকুলিন লিন্ডন বি জনসন এক সরকারি সফরে যাচ্ছিলেন ডালাসে। তাদের লক্ষ্য ছিল রাজনৈতিকভাবে সমর্থন বাড়ানো, কিন্তু অনেকের ধারণা ছিল এই সফর বিপজ্জনক হতে পারে। তবু কেনেডি খোলা লিমুজিনে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি চেয়েছিলেন জনতার কাছে থাকতে। সকালটা ছিল উজ্জ্বল রোদালো। এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় ডালাসে জনতার ভিড় দেখা যাচ্ছিল। সবাই উচ্ছ্বসিত। জ্যাক ও জেকে দেখতে জনতা রাস্তার ভিড় করেছে। প্রেসিডেন্টের কনভয় ছিল এমন ভাবে সাজানো, সামনে পুলিশের মোটরসাইকেল, এরপর কিছু সরকারি গাড়ি, তারপর কনভার্টিবল লিমুজিন, যেখানে সামনে বসেছিলেন টেক্সাসের গভর্নর জন কানালি ও তার স্ত্রী, আর পেছনে সিটি প্রেসিডেন্ট কেনেডি ও ফার্স্ট লেডি জ্যাকুলিন। তাদের পেছনে ভাইস প্রেসিডেন্ট জনসনের গাড়ি এবং অন্যান্য এজেন্টদের গাড়ি। ডিলি প্লাজা নামক স্থানের মধ্য দিয়ে যাওয়ার পথে জনতার উল্লাস শিখরে পৌঁছেছিল। ঠিক তখন সময় দাঁড়িয়ে গেল। দুপুর 12:30। কনভয় যখন ডেইলি প্লাজার মধ্য দিয়ে টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির একটি সামনের ভবনে পৌঁছালো, হঠাৎ একটি শব্দ ভেসে এলো। প্রথমে অনেকে ভেবেছিল আতশবাজি বা মোটরসাইকেলের ব্যাকফায়ার, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় গুলি শোনা গেল। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথম গুলিটি হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। দ্বিতীয় গুলিতে গভর্নর ক্যানেলি আহত হন। তৃতীয় গুলিটি প্রেসিডেন্ট কেনেডির মাথায় লাগে। জ্যাকুলিন আতঙ্কে স্বামীর দিকে ঝুঁকে পড়েন। ড্রাইভার সঙ্গে সঙ্গে দ্রুত গাড়ি চালাতে থাকে। রক্তে ভিজে যায় লিমুজিনের সিট। জনতা চিৎকারে ফেটে পড়ে। অনেকে চিৎকার করে বলে উঠেছিল, ওরা প্রেসিডেন্টকে মেরে ফেলেছে। সেই কয়েক সেকেন্ডে আমেরিকার ইতিহাসে মোড় ঘুরে যায়। প্রেসিডেন্টের লিমুজিন ছুটে চলেছে, সাইরেন বাজছে, আর পিছনে রয়ে যাচ্ছে আতঙ্কে চিৎকাররত জনতা। ডালাসের রাস্তায় নেমে আসে নীরবতা আর বিশৃঙ্খলা। কয়েক মিনিটের মধ্যে আমেরিকা জানতে পারবে তাদের প্রিয় প্রেসিডেন্টকে হারিয়েছে। কনভয় সরাসরি নিয়ে যাওয়া হয় ডালাসের পার্কল্যান্ড মেমোরিয়াল হসপিটালে। মাত্র 4 মিনিটের মধ্যে জরুরি বিভাগে পৌঁছায় প্রেসিডেন্টের লিমুজিন। এই সময় গাড়ির ভিতর থেকে গুলির পরিণতি স্পষ্ট দেখা যাচ্ছিল। কেনেডির মাথার ডান দিকে সম্পূর্ণ ক্ষতবিক্ষত। জ্যাকুলিন তখনও রক্ত ভেজা অবস্থায় স্বামীকে আঁকড়ে ধরেছিলেন। ডাক্তারেরা 20 মিনিট ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু দুপুর 1টায় প্রেসিডেন্ট জন কেনেডিকে মৃত্যু ঘোষণা করা হয়। সংবাদপত্র ছড়িয়ে যেতে সময় লাগেনি। হোয়াইট হাউস থেকে শুরু করে সারা বিশ্বে শোকের ছায়া নেমে আসে। রেডিও এবং টেলিভিশনে ভেসে আসে এক লাইন, প্রেসিডেন্ট কেনেডি আর নেই। একই সময় গুলির শব্দের উৎস অনুসন্ধান শুরু করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলি এসেছে কাছের টেক্সাস স্কুল বুক ডিপোজিটের ভবনের 6 তলা থেকে। ভবনের থেকে পাওয়া যায় একটি খালি কার্টিজ ও একটি ম্যাকলিনার কারকানো রাইফেল। অল্প সময়ের মধ্যে পুলিশ খুঁজে পায় 24 বছর বয়সী লি হার্ভে আসওয়াল্ডকে, একজন প্রাক্তন মেরিন, যিনি কয়েক বছর আগে সোভিয়েত ইউনিয়নে পালিয়ে গিয়েছিলেন এবং পরে আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। আসওয়াল্ডকে প্রথমে ডালাস পুলিশের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি বারবার দাবি করেন, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আমি শুধু একটি পুতুল। এই বক্তব্য পরবর্তীতে অসংখ্য ষড়যন্ত্রের জন্ম দেয়। 24 নভেম্বর, মাত্র 2 দিন পর, লি হার্ভে আসওয়াল্ডকে আদালতে নেওয়ার সময় হঠাৎ করে সামনে থেকে এগিয়ে আসে একজন ব্যক্তি। তার নাম জ্যাক রুবি, স্থানীয় এক নাইট ক্লাবের মালিক। সবার চোখের সামনে সরাসরি লাইভ টেলিভিশন সম্প্রচারে রুবি কোমর থেকে রিভলভার বের করে আসওয়াল্ডের পেটে গুলি করে। আসওয়াল্ড সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। এখানে শুরু হয় সত্যিকারের রহস্য। অনেকেই বিশ্বাস করেন আসওয়াল্ডকে হত্যা করা হয়েছে
হয়েছিল যাতে সত্যিটা গোপন থাকে। রুবি দাবি করেছিলেন যে রাগে তিনি এমন কাজ করেছিলেন, কিন্তু অনেকের ধারণা তিনি কোনো বড় ষড়যন্ত্রের অংশ ছিলেন। প্রেসিডেন্ট জনসন একটি তদন্ত কমিটি গঠন করে, যেটি ইতিহাসের সবচেয়ে ওয়ারেন্ট কমিশন নামে পরিচিত। 1964 সালে প্রকাশিত রিপোর্টে বলা হয়, লি হার্ভে আসল্ট তিনি একা এই কাজ করেছেন। 3টি গোলা ছোড়া হয়েছিল, যার একটি লক্ষ্যবস্তু একটি গর্ভনর কানালের আঘাত করে এবং শেষটি কেনেডির মাথায় লাগে। কিন্তু এই রিপোর্ট নিয়ে বিতর্ক থামেনি। অসংখ্য বিশেষজ্ঞ, সাংবাদিক ও সাধারণ মানুষ বিশ্বাস করতে পারেননি যে একাই আসল্ট এমন নিখুঁত কাজ করতে পারে, বিশেষ করে কম সময়ে 3টি গুলি করা, যেখানে তৃতীয় গুলিটি এত মারাত্মক ছিল। কেনেডির হত্যাকাণ্ড ঘিরে জন্ম নেয় অসংখ্য ষড়যন্ত্রের তত্ত্ব। প্রথমটি হলো দিল্লি প্লাজার ঘাসে ঢাকা ছোট পাহাড়ি ঢাল থেকে দ্বিতীয় শুটার গুলি চালানো হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। দ্বিতীয় নম্বরে সিআইয়ের ষড়যন্ত্র। ধারণা করা হয় কেনেডি সিআইয়ের কিছু গোপন পরিকল্পনা, যেমন কিউবার ফিদেল কাস্ট্রোকে হত্যার পরিকল্পনা, এর বিরোধিতা করেছিলেন, তাকে তাই সরিয়ে দেওয়া হয়। 3 নম্বরে রয়েছে মাফিয়া জড়িত। কেনেডির প্রশাসন মাফিয়া চক্রকে দমন করেছিল, যা তাদের রোষ ডেকে আনে। 4 নম্বরে রয়েছে সোভিয়েত বা কিউবার হাত। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত বা কিউবা প্রতিশোধ হিসেবে যুক্ত থাকতে পারে বলে গুজব ছড়ায়। তবে যত দিন যায় এই তত্ত্বগুলো আর জনপ্রিয় হতে থাকে, কারণ বহু প্রমাণ, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি এবং ভিডিও ওয়ারেন কমিশনের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে তোলে। কেনেডির হত্যার পিছনে কারা ছিল, নিচে কমেন্টে জানান। আর এই ধরনের আরো চমকপ্রদ গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের জ্বলন্ত বিশ্ব।